আমরা অ্যাকাউন্টিং এর ফার্স্ট যেটা বিষয়টা হলো যে ইকোনমিক ইভেন্টসটাকে আগে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাইটা আমরা নরমালি সোর্স ডকুমেন্টস অর ট্রানজাকশন যে এভিডেন্স আছে সেটা থেকে করে থাকি। আমাদের এই এভিডেন্স গুলোর মধ্যে একটা হলো চালান, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট গুলো নরমালি আমরা ইউজ করে থাকি। আমরা যখনই এই এভিডেন্স গুলো পাবো হাতে তখনই আমরা ওইটাকে একটা ইকোনমিক ইভেন্ট মানে ইকোনমিক ইভেন্টস হিসেবে আমরা তখনই সেটাকে আইডেন্টিফাই করব। এরপরে আমরা কি বলে আমরা এটাকে ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে আমরা ওই ইকোনমিক ইভেন্টসটাকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব। এখন যখনই আমরা এখন হিসাবের বইতে আমরা রেকর্ড করতে যাব তখনই আমাদের ওই যে ইকোনমি ইভেন্টসকে ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে ২ টা পার্টিতে ডিভাইড করে আমরা দুটোটা পার্টিটাকেই আমরা আম হিসাবের বইতে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করে আমরা লিপিবদ্ধ করব। অনেক লম্বা কথা বললাম। সহজ কথা হলো যে আমরা এটাকে ডেবিট ক্রেডিট করতে হবে। মানে কি বলে ওই ইকোনমিক ইভেন্টসটাকে আমাদের ডেবিট এবং ক্রেডিটে রেকর্ড করতে হবে। এখন আমাদের ২ টা পার্টির কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে এটা আমরা এর আগের ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। তো আমরা এই ক্লাসে একটু বিস্তারিতভাবে একটু আলোচনা করি। তো আমরা আমাদের যেই ইকোনমিক ইভেন্টের আমাদের ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড আমরা ফাইন্ড আউট করি। এখন অ্যাকাউন্টিং এর ইকুয়েশন বা অ্যাকাউন্টস এর বুকের ২ টা সাইড থাকে। যেমন আমাদের মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। মানে হিসাবের বইয়ের ২ টা দিক থাকে। একটা ডেবিট সাইড, সরি, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ডেবিট বলে থাকি এবং এবং রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ক্রেডিট বলে থাকি। তো এটা আসলে আমরা যখনই একটা প্রোডাক্ট পাশে সেল করব, তখন আমাদের ওই এখানে আমরা দেখি যে আমরা যদি প্রোডাক্টটা আমরা যখন কোনো একটা মানে সেলস এর দিকে যাই, আমাদের এখানে ২ টা বিষয় থাকে যে একটা হলো আমরা কারবারি পণ্য যদি বিক্রি করি, আবার ওটা সম্পদও বিক্রি করতে পারি। যখনই আমরা কারবারি পণ্য বিক্রি করব সেক্ষেত্রে আমাদের আসবে বিক্রয় হিসাব। আর আমাদের যদি সম্পদ সেল করে থাকি তখন আমরা ওই সম্পদ সম্পদ হিসাবটাকে আমরা সেখানে নিয়ে আসবো। আমাদের যদি সম্পদ আমাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা সবসময় বিক্রয় হিসাবটাকে ক্রেডিট করে থাকবো। আর আমাদের যে মোট যদি নগদে হয়ে থাকে তাহলে নগদ হিসাব ডেবিট, আর যদি চেকে করে থাকি তাহলে নগদ হিসাব ডেবিট, চেক পাওয়া আর নগদ টাকা পাওয়া একই কথা হিসেবে ধরে নিয়ে আমরা এই কাজটা করে থাকি। আর ধারে যদি আমরা পণ্যটা সেল করে থাকি তাহলে আমাদের প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব অর দেনাদার হিসাবটা আমরা ডেবিট করে থাকি। প্রাপ্য বিলের মাধ্যমে যদি করে থাকি তাহলে আমরা প্রাপ্য বিল হিসাবটাকে আমরা ডেবিট করি। এখানে মানে আমাদের সেলস অ্যাকাউন্ট মানে সেলস রেভিনিউ অ্যাকাউন্টে ক্রেডিট হবে আর মোট যেটা সেটা আমাদের ডেবিট হবে। আমরা কোনো অ্যাসেট সেল করে থাকি তখন আমাদের ওই অ্যাসেটটা যেহেতু কমে গেল এজন্য ওই অ্যাসেটটাকে আমরা আ ক্রেডিট করে থাকি এবং মোটটা আমরা ডেবিট হয়ে থাকে। ক্রয় বা বিক্রয়ের সময় নগদে বা চেকে লেখা না থাকলে যদি নাম থাকে তবে ধারে মনে করতে হবে। এটা আমাদের একটা কমন প্র্যাকটিস। যদি আমাদের পারচেজ অর সেলস এর ক্ষেত্রে আমাদের আ মানে নগদে বা চেকে লেখা নাই কিন্তু নাম আছে। যেমন আমরা যে পারসন এর কাছ থেকে পারচেজ করেছি সে পারসন এর নামটা লিখা আছে। তাহলে আমরা ধরে নেব যে আমাদের যেহেতু ক্যাশ ফর চেকের কথাটা উল্লেখ নাই তার মানে আমাদের ধরে নিতে হবে এটা আমরা ধারে পারচেজ করেছি। এটা আমাদের জন্য খুব সহজ একটা বিষয়। যদি আমরা কখনো নগদ টাকা আসলে নগদ হিসাব ডেবিট হবে, অপর পক্ষ ক্রেডিট, আবার নগদ টাকা চলে গেলে নগদ হিসাব ক্রেডিট, অপর পক্ষে ডেবিট। এই কথাটা মনে রাখলে 80% লেনদেনের জাবেদা-ভুক্তি সহজ হয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানের কি বলে মেক্সিমাম ট্রান্সেকশন গুলোই আমাদের ক্যাশে হয়ে থাকে। তো আমরা যদি ক্যাশ এ মা যদি আমার বেড়ে যায় তখন আমি ক্যাশ অ্যাকাউন্টে ডেবিট করব। আর যদি ক্যাশ কমে যায় তাহলে ক্যাশ অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করব। তো এখন যখনই আমরা একটা পার্টিস কে ডেবিট অথবা ক্রেডিট করে ফেলতে পারি তাহলে অপর পার্টিটা আমি মানে চোখ বন্ধ করেই ডেবিট অথবা ক্রেডিট করে ফেলতে পারি। তো এইভাবে যদি আমি এই ট্রান্সেকশন এর ক্ষেত্রে আমার ক্যাশ এর যে আম আ ই এ ইনকামিং অর আউটগোইং টা যদি আমি যদি আ ফাইন্ড
ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের 80% লেনদেন আমাদের কি বলে ওই যে ডেবিট ক্রেডিট সিলেকশনটা আমাদের জন্য ইজি হয়ে যায়। পারচেজের ক্ষেত্রে যদি আমরা আহ পণ্য ক্রয় করতে পারি, পণ্য ক্রয় বলতে আমরা যে পণ্যটার বিজনেস করছি, আর অফিস সাপ্লাইজ ক্রয়ও হতে পারে, সম্পদ ক্রয়ও হতে পারে। আমাদের কি বলে যেটা প্রোডাক্ট পারচেজ এর ক্ষেত্রে আমরা ক্রয় হিসাবটা ডেবিট হবে সবসময়, আর মোডটা ক্রেডিট হবে। মোড নগদে হলে নগদান হিসাব ক্রেডিট, চেকে হলে ব্যাংক হিসাব ক্রেডিট, ধারে হলে আমাদের যেটা প্রদেয় হিসাব সেটা ক্রেডিট বা পাওনা হিসাব ক্রেডিট, আর প্রদেয় বিলের মাধ্যমে যদি হয়ে থাকে তাহলে প্রদেয় বিল হিসাবটা ক্রেডিট হয়ে থাকে। আমাদের সম্পদ ক্রয়ের সময় যদি আমরা মানে সম্পদ ক্রয়টা করে থাকি তাহলে ক্রয়ের সময় যদি সম্পদ হিসাবে ডেবিট হবে, আর এর সাথে এর মোড যেটা আছে সেটা ক্রেডিট হবে। আমাদের এখানে একটা নোটটা পড়ি, টিপসটা, যেটা সম্পদ ক্রয়ের সময় আনুষঙ্গিক খরচ যেমন জাহাজ ভাড়া, কুলি খরচ বা শুল্ক প্রভৃতির জন্য সম্পদের মূল্য বৃদ্ধি পাবে। তার মানে আমাদের সম্পদ ক্রয়ের জন্য এর আনুষঙ্গিক যত খরচ আছে আর হোক না কেন আ ওইটার জন্য সম্পদ হিসাবটা আমরা ডেবিট করব। অফিস সাপ্লাইজ পারচেজ। অফিস সাপ্লাইজ আমাদের প্রতিষ্ঠানে আমরা যে ব্যবহার করার জন্য যে অ্যাক্সেসরিজ আর স্টেশনারিজ গুলো আমরা ইউজ করে থাকি, সেগুলোকে আমরা সাপ্লাইজ হিসেবে দেখে থাকি। এগুলো আমরা যখনই পারচেজ করব সাপ্লাইজ হিসাব ডেবিট হবে এবং ওই মোডটা ক্রেডিট হবে। সাপ্লাইজ এই কারণে ডেবিট হলো আমরা কিন্তু শর্ট টার্ম এটাকে আমরা অ্যাসেট হিসেবে রাখছি। এটা কিন্তু আমরা যখন কনজিউম করে ফেলবো তখন আমরা সাপ্লাইজ হিসাবটাকে সাপ্লাইজ খরচ হিসাবে ট্রান্সফার করে দিব এবং সাপ্লাইজটাকে কমিয়ে দেখাবো। আমরা প্রাপ্তির ক্ষেত্রে যদি নগদ পেয়ে থাকি তাহলে নগদান হিসাব ডেবিট হবে, এবং চেকও যদি পেয়ে থাকি তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট হবে। কারণ আমাদের যদি কিছু বলে দেওয়া না থাকে যে আমরা চেক পেলাম এজন্য যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি না বেড়ে যায় তাহলে আমরা ওইটাকে আ উম অ্যা নগদান হিসাবে আমরা রেকর্ড করব। আর প্রদানের ক্ষেত্রে নগদে যদি প্রদান করি তাহলে নগদান হিসাব ক্রেডিট, আর যদি চেকে প্রদান করি তাহলে ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। আর যেই সংশ্লিষ্ট পক্ষটা থাকবে সেটা ডেবিট হবে। একটা পক্ষ যদি ফাইন্ড আউট করা যায় আরেকটা পক্ষ মানে ফাইন্ড আউট করাটা খুব ইজি হয়ে থাকে। নগদ টাকা প্রাপ্তির ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত খাত হিসাব ক্রেডিট। নগদ টাকা প্রদানের ক্ষেত্রে প্রদত্ত খাত হিসাব ডেবিট আর নগদান হিসাবটা ক্রেডিট হবে। আমাদের চেকে যদি প্রাপ্তি থাকে তাহলে নগদ হিসাব ডেবিট হয়। আর যদি চেকে যদি প্রদান হয় তাহলে ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়। আমরা এর আগের এইটা দেখেছি। আর ওই সংশ্লিষ্ট হিসাব খাতটা অপোজিট এ এক এ হিসাব হয়ে থাকে। আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের ২ রকমের পরিবহন আমরা দেখে জানি। একটা হলো মানে প্রোডাক্ট পারচেজ এর সময় একটা পরিবহন যেটা হলো ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, আম অর ফ্রাইট ইন হিসেবে আমরা এটাকে বলে থাকি। আর পরিবহনের ক্ষেত্রে যখন আমাদের এটা যদি বিক্রয় পরিবহন হয়ে থাকে, বহি পরিবহন হয়ে থাকে এটাকে আমরা ফ্লাইট আউট হিসেবে দেখে থাকি। আমাদের এই পরিবহন হিসাবটা ডেবিট হবে এবং নগদান হিসাবটা ক্রেডিট হয়ে থাকে। ফেরত আমরা প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে যদি আমরা প্রোডাক্ট কিছুটা আমাদের হয়তোবা দেখা যাচ্ছে কোয়ালিটির সাথে ম্যাচিং হলো না বা কোন একটা প্রবলেম শো করলো, আমরা সেটাকে মানে কি বলে ফেরত দিতে পারি। সেই ফেরতটাই হলো আমাদের প্রায় ফেরত হিসেবে পরিচিত। আর যদি আমরা প্রোডাক্ট সেল করলাম এবং সেই প্রোডাক্টটা যদি আমাদের আম এম এই ফেরত আসে সেটাকে আমরা বিক্রয় ফেরত বা সেলস রিটার্ন হিসেবে দেখিয়ে থাকি। আমাদের যখনই আমরা প্রোডাক্টটা কি বলে ফেরত আসবে তার জন্য আমরা আমাদের প্রদেয় হিসাবটাকেই ডেবিট করব এবং আমরা ক্রয় ফেরত হিসাবটাকে ক্রেডিট করব। আমাদের এই বার্তার যে বিষয়টা এটা আসলে আমাদের অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আমরা যখন দেখি যে আমাদের যেই ডিসকাউন্টটা আমরা আ মানে পে প্রদান করে থাকি। নরমালি আমরা এই বার্তাটা নগদ টাকা আদান-প্রদান করার সময় আমরা এটা দিয়ে থাকি। তো হ্যাঁ, বার্তা কিন্তু আরেকটার সাথে আছে। যেমন ক্রয় বিক্রয়ের সময় আমাদের বার্তাটা আমাদের একটা যেটাকে আমাদের এম কি বলে ট্রেড ডিসকাউন্ট হিসেবে আমরা বলে থাকি। সেটা কিন্তু আসলে হিসাবের বইতে দেখানো হয় না। যেটাকে আমরা কারবারি বার্তা বলে থাকি। আমরা সেটা হিসাবের বইতে দেখাই না। কারণ এটা হিসাবের মূল্য তালিকা থেকে সরাসরি বাদ দিয়ে দেখানো হয়। আমরা নরমালি ক্যাশ ডিসকাউন্ট যেটা মানে নগদ
বাট্টা যেটাকে আমরা বলে থাকি, এইটাকে আমরা নরমালি আমাদের হিসাবের বইতে দেখিয়ে থাকি। যখন আমরা এই বাট্টাটা প্রদান করে থাকি, আমরা বাট্টা নরমালি এই যেই আমাদের যে প্রাপ্য হিসাব আছে, যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, তাদেরকে টাকা যেন শর্ট টাইমের মধ্যে তারা দিয়ে দেয়। আমাদের এইজন্য আমরা তাদের একটা ফ্যাসিলিটি দিয়ে থাকি। সেটাকে আমরা আম প্রদত্ত বার্তা বলে থাকি। সেই বার্তাটাই আমরা যখন মানে পাওনাদার বা প্রাপ্য প্রদত্ত প্রদত্ত হিসাব ওদের কাছ থেকে পাবো, তখন এটাকে আমরা বলব প্রাপ্ত বার্তা। তো যাই হোক, আমরা প্রদত্ত বার্তা আমাদের জন্য একটা ব্যয় ডেবিট। এজন্য আমাদের এই উম যে প্রাপ্য হিসাবটা আছে কমে যাবে, এজন্য ক্রেডিট। আর প্রাপ্ত বার্তা এটা একটা রেভিনিউ, এজন্য ক্রেডিট। আর আমরা যার কাছ থেকে পাবো সে আমাদের কাছ থেকে দায় কমে যাবে। আমাদের প্রদেয় হিসাবটা এখানে ডেবিট হয়ে যাবে। বিলের ক্ষেত্রে প্রাপ্য বিল ডেবিট, যার কাছ থেকে পাবো তার হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। প্রদেয় বিল, এখানেও প্রদেয় বিলটা ক্রেডিট হবে এবং যাকে এ দিব সে ডেবিট হয়ে যাবে। এটা কথাটা মনে রাখাই যায়। সকল প্রকার ব্যয় ডেবিট, সকল প্রকার আয় ক্রেডিট। আমাদের যে ডিপ্রিসিয়েশন আছে, ডিপ্রিসিয়েশনটা নরমালি ডেবিট হয়ে থাকে আর সম্পদ হিসাবে ক্রেডিট করা হয়। এটা হলো আমাদের ডিডাকশন মেথড। কিন্তু আমাদের এখন যেটা থাকে অ্যালাউন্স মেথডই আমরা নরমালি অবচয়টা আ লিস্ট করে থাকি, রেকর্ড করে থাকি। আমাদের অবচয় হিসাবটা ডেবিট হয় আর অবচয় পুঞ্জীভূত অবচয় হিসাবটা ক্রেডিট হয়ে থাকে। আমরা আ নন কি বলে যদি আ মানে কি বলে ডিডাকশন মেথড এ না যাই, তাহলে আমাদের মানে কি বলে পুঞ্জীভূত অপচয় হিসাবটা ক্রেডিট হবে। নরমালি এখন এটি রাখা হয় অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। আয়, ব্যয়। আয়, আয় যদি অগ্রিম হয়, আয় যদি অগ্রিম হয়, আয় অগ্রিম মানে আমি অগ্রিম পেয়েছি। এটা আমার জন্য দায় হিসেবে দেখে আমি এটা ক্রেডিট করে ফেলব। আর যদি আয়টা আমার যদি বকেয়া থাকে, আমি এখনো পাইনি। সার্ভিস প্রোভাইড করে দিয়েছি কিন্তু পাইনি। তাহলে আমার এটা বকেয়া আয়টা ডেবিট হয়ে থাকবে। ঠিক তেমনি বকেয়া ব্যয় আমাদের এখানে বকেয়া ব্যয় যেটা, সেটা হলো ক্রেডিট। কারণ আমরা আ মানে সার্ভিস নিয়েছি কিন্তু আমরা ওইটাকে এখনো পে করিনি। এই যে পে না করার কারণে এটা বকেয়া এবং বকেয়া ব্যয়কে দায় হিসেবে দেখানো হয়, এজন্য এটা ক্রেডিট। আর আমাদের বকেয়া অগ্রিম ব্যয় আমরা যদি কাউকে মানে যেমন অ্যাডভার্টাইজমেন্ট ফার্মকে অথবা ইন্সুরেন্স কোম্পানিকে আমরা অ্যাডভান্স টাকা পে করে দিয়েছি। তখন আমাদের এই ব্যয়টাকে বলা হয় অ্যাডভান্স। যার কারণে দেখা গেছে ওইটা আমাদের জন্য ডেবিট হবে। একটা মনে রাখলে আরেকটা মনে রাখা সহজ। ব্যয়, অগ্রিম, ডেবিট। ব্যয়, বকেয়া, ক্রেডিট। তাহলে যদি ব্যয় অগ্রিম ডেবিট হয়ে থাকে, তাহলে আয় অগ্রিম ক্রেডিট। মানে আবার ব্যয় বকেয়া যদি ক্রেডিট থাকে, তাহলে আয় বকেয়া ডেবিট। এভাবে মানে একটা মনে রাখলে আরেকটা মনে রাখা সহজ। আমাদের বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে প্রতিষ্ঠানে। এজন্য আমাদের বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হয় আর যেইটা কমে যাবে সেইটা ক্রেডিট হবে। জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, মালিকের ব্যক্তিগত খরচ মনে করে থাকি আমরা। সম্পদের মেরামত, যদি সম্পদের মেরামতের ক্ষেত্রে নতুন সম্পদের মেরামত হয়ে থাকে। মানে আমি একটা সম্পদ কিনেছি, এখনো এটাকে ইউজ করিনি। হ্যাঁ, অনেক সময় আমরা একটা নতুন সম্পদ কিনতে পারি। কিনার পরে এটা মেরামত দরকার পড়তে পারে। আমার মানে এক নতুন সম্পদ কিনেছি। মানে নতুন সম্পদ কিনেছি মানে এরকম না যে আমি একেবারে শোরুম থেকে কিনেছি। মানে এটা আমার কাছে নতুন এসেছে। বিষয়টা এরকম। যে একটা মানে আ আ এই গাড়ি কিনলাম, আমার গাড়ির কিছু কাজ করাতে হবে। মানে এই যে গাড়িটা আমি কিনলাম, আমার কাছে এটা একটা নতুন গাড়ি। মানে নতুন কিনলাম। মানে আমার কাছে আসলো, তার মানে এটাকে আমি ফার্স্ট হ্যান্ড মনে করা। আমার কাছে এসেছে। ১ম আমার কাছে মানে যখন এসেছে, আচ্ছা যাই হোক, আমি যেটা আমি এখন ইউজ করিনি সেটাকে আমি নতুন সম্পদ হিসেবে বলছি। আর যেটা অলরেডি আমি ব্যবহার করছি, সেটাকে আমি আ পুরাতন সম্পদ বলছি। ওই আমি ১ম মানে নতুন আমি পারচেজ করলাম সেটা আমার জন্য একটা নতুন সম্পদ এবং যেটা ইউজ করছি অলরেডি সেটা আমার জন্য পুরাতন সম্পদ। নতুন সম্পদের ক্ষেত্রে আমি যদি কোন মানে ইউজ করার উপযোগী করার জন্য আমার যদি কিছু সার্ভিসিং করার দরকার পড়ে বা রিপেয়ার করার দরকার পড়ে, তাহলে ওই সম্পদ হিসাবটাই ডেবিট হবে। সহজ কথা। একটা সম্পদ আমি পারচেজ করলাম। এটা ব্যবহার স্টার্ট করার আগে বা ব্যবহার উপযোগী করার জন্য আমি যা খরচগুলো করব সবগুলোর জন্য সম্পদ হিসাব ডেবিট হবে। আর অলরেডি একটা সম্পদ আমি মানে ইউজ করছি। যদি ওইটা মানে রিপেয়ার করার দরকার পড়ে বা সার্ভিসিং করার দরকার পড়ে, এটার জন্য আমার মেরামত হিসাব ডেবিট হবে।
মালিক কর্তৃক প্রদান, যা প্রদান করবে সেই হিসাব ডেবিট। নগদ টাকা দিতে পারে, ব্যাংকে টাকা জমা দিতে পারে, তার আম, বি- উম, বাড়িটা অফিসের জন্য ব্যবহার করতে দিতে পারে, তার ল্যান্ডটা দিয়ে দিতে পারে। তো যাই প্রদান করুক না কেন ডেবিট হবে, এবং এর জন্য মালিকের পাওনা বেড়ে যায়, মূলধন হিসাব ক্রেডিট। মালিক যদি গ্রহণ করে, যাই গ্রহণ করবে সেটা ক্রেডিট হবে, আর এই জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে। নগদ উত্তোলন লেখা থাকলে ব্যক্তিগত মনে করতে হবে, ব্যাংক হতে উত্তোলন লেখা থাকলে অফিসের প্রয়োজনে মনে করতে হবে, ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন লেখা থাকলে ব্যক্তিগত উত্তোলন মনে করতে হবে। এটা একটা টিপস, মনে রাখা যেতে পারে। উত্তোলন যদি নগদে করে উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর ব্যাংক অফিসের প্রয়োজনে হলে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজনে করলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। শিক্ষানবিশ স্যালামি এক জিনিস, ভাতা আরেক জিনিস। শিক্ষানবিশ স্যালামি যেটা হলো স্টুডেন্টরা প্রতিষ্ঠানকে যেটা পে করে থাকে, আর স্টুডেন্টদেরকে যদি প্রতিষ্ঠান থেকে কোনো কিছু পে করা হয় সেটাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা বা স্টুডেন্ট অ্যালাউন্স। আমাদের শিক্ষানবিশ স্যালামি, এটা আমাদের জন্য যেহেতু আয়, সেই জন্য আমরা এটাকে ক্রেডিট করি, নগদ হিসেবে ডেবিট করি। আর শিক্ষানবিশ ভাতা এটা ব্যয় হিসাবে দেখে আমরা এখানে ডেবিট করব এবং নগদ হিসাবটি ক্রেডিট করব। বিমা সালামি বা বিমা প্রিমিয়াম হিসেবে ডেবিট হবে। এটা এই কারণে বললাম, শিক্ষানবিশ সালামি আর বিমা সালামি কিন্তু এক না। বিমা সালামি বলতে বিমা প্রিমিয়ামকে বোঝানো হয়। ভাড়া হিসাব ডেবিট, উপভাড়া হিসাব ক্রেডিট। কারণ ভাড়া মানে আমার জন্য একটা এক্সপেন্স, আর উপভাড়া হলো এটা কিন্তু ইনকাম, রেভিনিউ। যেমন আমি আমার অফিসের কোনো একটা অংশ আমি আরেকজনকে ভাড়া দিলাম, তার সেটাকে হলো উপভাড়া। এই জন্য উপভাড়াটা ক্রেডিট। ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ ক্রেডিট, কারণ এটাকে আয় হিসেবে দেখা না। ব্যাংক চার্জ, এটা হলো ডেবিট, কারণ এটাকে ব্যয় হিসেবে দেখা হয়। সুদে টাকা খাটানো হলে এটাকে বিনিয়োগ হিসাব বলবো, যেটা ডেবিট হবে। এবং সুদে টাকা গ্রহণ করা হলে এটাকে ঋণ হিসাব বলা হবে, যেটাকে ক্রেডিট হয়। ব্যাংকে জমা দেওয়া, প্রতিষ্ঠান কর্তৃক জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তৃতীয় পক্ষ কর্তৃক জমা জমা দিলে ব্যাংক হিসাব ডেবিট হবে, এবং মানে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবটা ক্রেডিট হবে। ব্যাংক থেকে উত্তোলন, অফিসের প্রয়োজনে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মালিকের প্রয়োজনে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যয় প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট হবে। নগদ, নগদের যে মোড গুলো আছে, মানে ট্রানজাকশন যে মোড গুলো আছে সবগুলো ক্রেডিট হবে। যেটা নগদে হলে নগদ হিসাব ক্রেডিট, চেকে হলে ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা যদি ব্যয়টাকে যদি এখনো পে না করে থাকি, তাহলে ওই বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। যেমন বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, এইরকম। আয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আয় হিসাবটা ক্রেডিট হবে। আর এটা যদি মোটটা যদি আমরা ক্যাশে চেকে দিয়ে থাকি, তাহলে নগদ হিসাব ডেবিট। সরি, নগদে চেকে পেয়ে থাকি, তাহলে নগদ হিসাব ডেবিট। আর যদি এটা যদি বকেয়া থেকে থাকে, তাহলে বকেয়া আয় হিসাবটা আমরা ডেবিট করব। অনধিক পাওনা বা কুরিন, যেটা ব্যাড ডেটস, অনধিক পাওনা হিসেবে ডেবিট হবে। আর আহ, যেটা প্রাপ্য হিসাব সেটা হবে ক্রেডিট। নগদ বার্তা পাওনাদার হিসেবে ডেবিট, প্রাপ্ত বার্তা হিসেবে ক্রেডিট। এই বিষয়গুলো এর আগে আমরা দেখেছি, নতুন ফরম্যাটে দেখছি। প্রদত্ত বার্তা হিসেবে ডেবিট, দেনদার হিসাব ক্রেডিট। কারবারি বার্তা হিসাবভুক্ত হয় না, এটা সরাসরি মূল্য তালিকা থেকে বাদ দিয়ে দেখানো হয়। এটা একটা টিপস, মনে রাখা যেতে পারে। সুদ, প্রাপ্ত সুদ নগদ হিসাব ডেবিট, প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট। আয় মানে প্রদত্ত সুদের ক্ষেত্রে এটা একটা মানে ডেবিট হবে প্রদত্ত সুদ, আর নগদ হিসাব ক্রেডিট হবে। প্রাপ্ত কমিশন আয়, প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, নগদ হিসাব ডেবিট। প্রদত্ত কমিশন ব্যয়, প্রদত্ত কমিশন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। সুদের বিনিময়ে যদি আমি মানে ঋণ গ্রহণ করি, তাহলে এটা ঋণ দায় ক্রিয়েট করে, ঋণ হিসাব ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। আর সুদের বিনিময়ে যে আমি যদি প্রদান করে থাকি, এটাকে বিনিয়োগ হিসেবে, বিনিয়োগ দায় হিসেবে দেখানো হয়, বিনিয়োগ সম্পদ হিসেবে দেখে বিনিয়োগ হিসাব ডেবিট, এবং নগদ হিসাবটা আমরা এখানে ক্রেডিট। শেয়ার, ঋণপত্র, ডিবেঞ্চার, প্রাইস বন্ড, ডাকঘর সঞ্চয়পত্র প্রভৃতি ক্রয় করাকে বিনিয়োগ বলে। টিপস, বিজ্ঞাপন, যেটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে আমি বিনামূল্যে পণ্য বিতরণ করে থাকি, তার জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হবে, আর পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর যদি আমি নগদ টাকা দিয়ে আমি অ্যাডভার্টাইজ করে থাকি, তাহলে আমার বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে, নগদ হিসাব ক্রেডিট হবে। পণ্যের প্রচারের জন্য যে খরচ হয়, তার জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট করতে হয়। জীবন বীমা সালামি উত্তোলন হিসাব, বীমা সালামি, বীমা সালামি হিসাব।
এখানে সালামি আছে। সালামি থাকলেই এটাকে মানে জীবন বীমার সালামিটা আমাদের উত্তোলন হিসেবে মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে দেখা হয়। শিক্ষানবিশ সালামি এবং বীমা সালামির বিষয়টা এর আগে দেখানো হয়েছে।